আবার উত্তপ্ত দেশের রাজনীতি। এসব ইস্যুতে সংসদের উত্তাপ গড়িয়েছে রাজপথেও। এবার ডক্টর ইউনূসকেও রাজপথে নামার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দর্শক দেখতে পাচ্ছেন বিএনপি কর্মীরা নাহিদ ইসলামকে গরুর মতো পিটাচ্ছে এবং তার গাড়ি ভাঙচুর করে এই মুহূর্তে এদিকে নাহিদ ইসলাম সরকার পতনের ডাক দিয়ে কঠিন তুপের মুখে পড়ে বিএনপি কর্মীদের হাতে। সরাসরি ডক্টর ইউনূস এবং সকল উপদেষ্টাদেরকে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছিল। এই নিয়ে সারা দেশ আবার উত্তাল হয়েছে। বাতাসে নানান ধরনের গুঞ্জন। বিএনপি বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, ডিপ স্টেটের খেলা এখনও চলছে। 5 আগস্ট আন্দোলনের কুশীলবদের যে এজেন্ডা, বিশেষ একটি সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় নিয়ে আসা, সেই খেলা এখনো পর্যন্ত শেষ হয়নি। এর সঠিক কোনো তথ্য হয়তো আমাদের কাছে নেই, তবে আলামত যা পাওয়া যাচ্ছে, এই গণভোটের কোনো রায় ইতিমধ্যেই সরকারি দল অস্বীকার করেছেন। তো সংবিধানে যদি সংস্কারের কথা নাই, তাহলে সেদিন আপনাদের 31 দফায় আপনারা লিখেছিলেন কিভাবে? আমার কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি দুইটি। একটি হচ্ছে শিক্ষা, আরেকটি হচ্ছে শান্তি এবং শৃঙ্খলা। প্রফেসর ইউনূসের 1.5 বছরের শাসন নিয়ে অনেক সমালোচনা রয়েছে, অনেকে অনেক ধরনের সমালোচনা করেন। এই সমালোচনাগুলো কাটিয়ে উঠতে প্রফেসর ইউনূসকে হয়তো জীবদ্দশায় যে সময়টা তিনি পাবেন, সেই সময়ে তার এই সমালোচনা কাটিয়ে ওঠা সম্ভব নয়। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে সমালোচনাগুলো হচ্ছে, এইটা তিনি কখনোই কাটাতে পারবেন না। এইদিকে দেখতে পারি আজকে নাহিদ ইসলাম বিএনপির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে সে নিজেই বিপদের মুখে পড়ে। বিএনপির কর্মীরা নাহিদের উপর ভয়াবহভাবে আক্রমণ করে। দর্শক শ্রোতা, নাহিদ ইসলাম গতকালকে তার একটি বক্তব্যের মাধ্যমে ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টাদেরকে রাজপথে নামার আহ্বান জানিয়েছিলেন এবং জামাতের আন্দোলন কর্মসূচি গতকালকে ঢাকা রাজপথ উত্তাল করেছিল। আজকে দেখতে পারি আবারও উত্তাল হয়, তারা নিজেরাই আজকে বিপদের মুখে পড়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে নাহিদের ভয়াবহ অবস্থা এবং বিএনপি কর্মীদের অ্যাকশন সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে। গণভোটের রায়, জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে আবার উত্তপ্ত দেশের রাজনীতি। এসব ইস্যুতে সংসদের উত্তাপ গড়িয়েছে রাজপথেও। এবার ডক্টর ইউনূসকেও রাজপথে নামার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এমন পরিস্থিতিতে কি করবেন সাবেক প্রধান উপদেষ্টা? সাড়া কি দেবেন নাহিদের ডাকে? বিস্তারিত জানাচ্ছেন ফারিন রহমান প্রীতি। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ইস্যু নিয়ে উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। গণভোটের রায়, জুলাই সনদ ও সংস্কার নিয়ে সরকারি দল বিএনপি ও বিরোধী দলগুলোর মধ্যে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। বিশেষ করে সাবেক অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো এখন নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিগত অন্তর্বর্তী সরকার 2024 সালের 8 আগস্ট থেকে 2026 সালের 17 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 133টি অধ্যাদেশ জারি করেছিল। ওই সময় জারি করা অধ্যাদেশগুলো জাতীয় সংসদে তোলা হয়েছে। সংসদীয় বিশেষ কমিটি এই তালিকার 98টি অধ্যাদেশ সরাসরি আইনে রূপান্তরের সুপারিশ করেছে এবং 15টি অধ্যাদেশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংশোধিত আকারে সংসদে উত্থাপনের প্রস্তাব দিয়েছে। তবে অনুমোদন না পেয়ে যাওয়া অধ্যাদেশগুলোর মধ্যে গণভোট অধ্যাদেশ সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ রয়েছে। এই পরিস্থিতিতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মাঠে নামার ঘোষণা দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। তাদের সঙ্গে এবার সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। টালমাটাল পরিস্থিতি বাংলাদেশের জন্য আসতেছে। শনিবার উমরা থেকে ফিরে এসে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, সংসদে বিএনপির অধ্যাদেশ বাতিলের ফলে সেই সময় অন্তর্বর্তী সরকারের হাতে থাকা অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাচ্ছে এবং কোনো সংস্কার হচ্ছে না। তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা ছিলেন তারা অধ্যাদেশ প্রণয়ন করে চলে গিয়েছেন। এখন এই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিষয়টি নিয়ে কথা বলতে হবে। তিনি আরো বলেন, যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল তখন অধ্যাদেশগুলো প্রণয়ন করা হয়েছিল। পরে তারা ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে। নাহিদ জানান, বর্তমান বিরোধী দল যখন সংস্কার চেয়েছিল, বিএনপি তখন নির্বাচনের কথা বলেছিল। কিন্তু 2/3 ভোট পেয়ে বিএনপি এখন কোনো বিষয়ই গুরুত্ব দিচ্ছে না। গণভোটের রায় মানছে না, বিভিন্ন অধ্যাদেশ সংসদে আনছে না। গুম প্রতিরোধ, জাতীয় মানবাধিকার, সচিবালয় সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করা হচ্ছে। নাহিদের মতে, যদি এই অধ্যাদেশগুলো আইনে রূপান্তরিত না হয়, বিএনপি কলঙ্কমুক্ত হবে না। তবে নাহিদ ইসলাম ডক্টর ইউনূসের প্রতি যে আহ্বান জানিয়েছেন তা নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি সাবেক প্রধান উপদেষ্টা। তাই ডক্টর ইউনূসের রাজপথে নামা নিয়ে তৈরি হয়েছে নানা সংশয়। আসসালামু আলাইকুম। বাতাসে নানান ধরনের গুঞ্জন। বিএনপি
বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, ডিপ স্টেটের খেলা এখনো চলছে। 5 আগস্ট আন্দোলনের কুশীলবদের যে এজেন্ডা, বিশেষ একটি সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় নিয়ে আসা, সেই খেলা এখনো পর্যন্ত শেষ হয়নি। এর সঠিক কোনো তথ্য হয়তো আমাদের কাছে নেই, তবে আলামত যা পাওয়া যাচ্ছে তাতে অনেকে অনেক ধরনের সমীকরণ মিলাতে পারেন। জুলাই সনদ বাস্তবায়নের অজুহাতে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে ডক্টর আলী রিয়াজদের যে তত্ত্ব ছিল তা প্রাথমিকভাবে কাটিয়ে উঠতে পারলেও থামছে না বিএনপি জামাত। এর মধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে। আন্দোলন বলতে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে, এমনকি সরাসরি সরকার ফেলে দেওয়ারও হুমকি আসছে কোথাও কোথাও থেকে। যেমন আমরা বলতে পারি ফটো সাংবাদিক শহীদুল আলমের কথা। এই মানুষটিকে নিয়ে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে অনেক ধরনের সন্দেহের সৃষ্টি হচ্ছে, রহস্যের সৃষ্টি হচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলে আগের সরকারের মতো বর্তমান সরকারকেও জনগণ সরিয়ে দিতে পারে বলে তিনি পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে হুমকি দিয়েছেন। সুশীল সমাজের প্রতিনিধি সেজে জামাত এনসিপির এজেন্ডা বাস্তবায়নে রাজপথে নেমেছেন তিনি। নাহিদ ইসলাম আবার মন্তব্য করেছেন শনিবার, ডক্টর ইউনূসকে মুখ খুলতে হবে, রাজপথে নামতে হবে। একটু মেলানোর চেষ্টা করি আমরা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে শহীদুল আলম যে কথাগুলো বললেন একটু মনে করিয়ে দিই আপনাদেরকে। তিনি বললেন যে আমরা ভিন্ন জিনিস আশা করি আপনাদের কাছ থেকে, অর্থাৎ সরকারের উদ্দেশ্যে বলছেন। আপনারা ভিন্ন কথা বলেছেন বলে জনগণ আপনাদের ভোট দিয়েছে, কিন্তু জনগণের সাথে প্রতারণা করবেন না। আপনারা যেটা বলে এসেছেন সেটাকে আমরা বিশ্বাস করি বলেই আপনাদের আমরা সুযোগটা দিয়েছি। সেই জায়গায় আপনারা থাকতে চেষ্টা করবেন। যদি সেটা আপনারা না পারেন, এর আগের এত ক্ষমতাশালী সরকারকে যখন হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব। বোঝা যাচ্ছে কোন ধরনের মন্তব্য তিনি করছেন। এবং এটা তো ঠিক, আওয়ামী সরকার পতনের যে আন্দোলন ছিল সেখানে সক্রিয়ভাবে কাজ করেছেন শহীদুল আলমরা। কাদের হয়ে কাজ করেছেন, কিসের ভিত্তিতে কাজ করেছেন, তা এখন আস্তে আস্তে বের হচ্ছে। কিন্তু যদি সত্যি সত্যিই তিনি সুশীল সমাজের প্রতিনিধি হয়ে থাকেন, আমরা যদি মনে করি যে সিভিল সোসাইটির একজন সামনের কাতারের মানুষ তিনি, একটু খেয়াল করে দেখুন তো এর আগে আর কেউ এই ধরনের মানুষরা, শিক্ষক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিকদের কেউ এই ভাষায় কথা বলেছেন কিনা? এর আগের অনেক শক্তিশালী সরকার ছিল, এই সরকারকেও জনগণ ফেলে দিতে পারে, জনগণের দোহাই দিয়ে এই ধরনের শব্দ বাক্যকে উচ্চারণ করেছেন কিনা? করেননি নিশ্চয়ই। যদি না করে থাকেন, আর যদি শহীদুল আলমরা এখন এই ভাষাতে কথা বলে থাকেন, কোত্থেকে আসছে এত শক্তি, কোত্থেকে এত ক্ষমতা, পেছনে কিসের খেলা? তিনি বিএনপির উদ্দেশ্যে বলেছেন যে জনগণের সাথে যেন প্রতারণা না করা হয়, এবং বলছেন যেটা তারা বলে এসেছে সেটাকে আমরা বিশ্বাস করি বলেই আপনাদের সুযোগটা দিয়েছি। তারা তো সুযোগ দেননি, বিএনপিকে তারা সুযোগ দেননি। তারা কাদের হয়ে খেলছিলেন এবং এখনো কাদের হয়ে খেলছেন সেটা স্পষ্ট, তাই না? জুলাই সনদকে সামনে রেখে তিনি কথাগুলো বলেছেন। জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় কারা, সেটিও সবার কাছে পরিষ্কার। এবং নাহিদ ইসলামের কথা বলছিলাম, নাহিদ ইসলাম কি বলেছেন আরেকটু বিস্তারিত বলি আপনাদের সামনে। তিনি বলছেন যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন, ডক্টর ইউনূস, আসিফ নজরুল সহ উপদেষ্টাদের দায়িত্ব নিতে হবে। মানুষের রক্তের উপর দিয়ে আমরা তাদের ক্ষমতা দিয়েছিলাম, যতটুকু অর্জন সে সময় হয়েছে সেই অর্জন ধরে রাখতে তাদেরও মাঠে নামতে হবে। ডক্টর ইউনূসকেও আমি রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি। মানেটা কি এর? মানে ডক্টর ইউনূস সরকারের কিচেন ক্যাবিনেটের অনেকেই এখনো পর্যন্ত তাহলে পর্দার আড়ালে খেলছে তো বটেই। আমলাতন্ত্রের মধ্যেও এখনো পর্যন্ত ডক্টর ইউনূসের প্রেতাত্মারা রয়ে গেছেন, একেবারে স্পষ্ট। এবং আমি গত 2 দিন ধরে বলে আসছি, এই খেলাটা হতে পারে জ্বালানির সংকটকে কেন্দ্র করে। জ্বালানি সংকট রয়েছে, এটা আমরা জানি। এর আগে আমি আপনাদেরকে একটা হিসাব দিয়েছি কিভাবে পশ্চিমা মিডিয়ায় বাংলাদেশ জ্বালানি শূন্য হয়ে পড়তে পারে বিশ্বের মধ্যে প্রথম দেশ হিসেবে। এদিকে জ্বালানি শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারে আমাদের নিশ্চয়ই নেই, যেহেতু আমরা নিজে। প্রফেসর ইউনূসের 1.5 বছরের শাসন নিয়ে অনেক সমালোচনা রয়েছে, অনেকে অনেক ধরনের সমালোচনা করেন। এই সমালোচনাগুলো কাটিয়ে উঠতে প্রফেসর ইউনূসকে হয়তো জীবদ্দশায় যে সময়টা তিনি পাবেন সেই সময়ে তার এই সমালোচনা কাটিয়ে ওঠা সম্ভব নয়। প্রফেসর ইউনূস তার 85 বছর বয়সে এই গত 1.5 বছরের আগে পর্যন্ত জীবনে যত সমালোচনা অর্জন করেননি, তার চাইতে 100 গুণ সমালোচনা মাত্র এই 1.5 বছরে তিনি কামিয়েছেন।
এটা তার মানে জীবনের অন্যতম একটা ঘটনা, মানে উল্লেখযোগ্য ঘটনা। হয়তো এই সমালোচনা কামানোর জন্যই তিনি এই 1.5 বছরের মেটিকুলাস শাসন ব্যবস্থার দায়িত্ব নিয়েছিলেন। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে বহু সমালোচনার মধ্যে এবার ভয়াবহ যে সমালোচনা সামনে এসেছে এবং প্রমাণ সহ সামনে এনেছেন বাংলাদেশের প্রথিতযশা আইনজ্ঞ, আইনবিদ, আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদ্বীন মালিক। ডক্টর শাহদ্বীন মালিককে প্রফেসর ইউনূস তার মেটিকুলাস সরকারের যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনের সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে রাখতে চেয়েছিলেন, কিন্তু ডক্টর শাহদ্বীন মালিক সেটা প্রত্যাখ্যান করেছিলেন, দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তারপরে মেটিকুলাস প্রফেসর আলী রিয়াজকে তিনি ভাড়া করে এনেছিলেন, বিদেশি এই নাগরিককে, তারপরে সংবিধানের 12 সরাদ্দ করার চেষ্টা করেছেন। ডক্টর শাহদ্বীন মালিক এরপরে একটা সাক্ষাৎকারে বলেছিলেন তার জীবনের শ্রেষ্ঠতম সিদ্ধান্ত হচ্ছে অন্তর্বর্তী সরকারের ওই প্রপোজাল মেনে না নেয়া, সেই দায়িত্ব না নেয়া। তিনি পরবর্তীতে উপলব্ধি করতে পেরেছেন যে প্রফেসর ইউনূসের আন্ডারে এই কমিশনের দায়িত্ব নিলে তার সারা জীবনের অর্জন শেষ হয়ে যাবে মাত্র এই কয়দিনের দায়িত্ব পালনের জন্য। সেই শাহদ্বীন মালিক এবার প্রফেসর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছেন প্রফেসর ইউনূস সংবিধানের স্পষ্ট লঙ্ঘন করেছেন। রাষ্ট্রদ্রোহিতা, সংবিধানের লঙ্ঘন মানেই রাষ্ট্রদ্রোহিতা, আর রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি কি সেটা আমরা সবাই জানি। চলুন ডক্টর শাহদ্বীন মালিক কি বলছেন সংবিধানের মানে বাইরে গিয়ে, মানে সংবিধান না মানা, সংবিধানের ব্যত্যয় ঘটানো, মানে রাষ্ট্রীয় ক্ষেত্রে তো সংবিধান মানেনি, সেটা ভিন্ন কথা, ব্যক্তিগত ক্ষেত্রেও তিনি সংবিধান পরিপন্থী কাজ করেছেন, রাষ্ট্রদ্রোহিতা করেছেন। সেই কথাটা শাহদ্বীন মালিক কি বললেন সেটা আলোচনা করে দেখার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্সটি। বলছিলাম প্রফেসর ইউনূসের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, রাষ্ট্রদ্রোহিতার যে কাজ করেছেন সেই অভিযোগ করেছেন শাহদ্বীন মালিক। ডক্টর শাহদ্বীন মালিক সম্প্রতি কালের কণ্ঠের সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারেরই একটি অংশ নতুন করে আলোচনায় এসেছে, যেখানে তিনি অভিযোগ করছেন প্রফেসর ইউনূস সংবিধান বিরোধী কাজ করেছেন নিজের স্বার্থ উদ্ধারের জন্য, এবং সেটা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা। আর রাষ্ট্রদ্রোহিতার শাস্তি, সর্বোচ্চ শাস্তি যে মৃত্যুদণ্ড, আমরা সবাই জানি। প্রফেসর ইউনূস তার শাসনামলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে, শেখ হাসিনাকে গণহত্যাকারী বলে, রাজাকারদের জন্য যে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল সেই ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করে শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন তার শাসনামলেই, আদালত দিয়েছে, কিন্তু জোগাড়জান্তি মানে রান্নার আয়োজনটা তো তারই করা। সেই ব্যাপারটা তিনি যখন করেছেন, শেখ হাসিনাকে তিনি যখন মানে ফাঁসির সাজা দিচ্ছেন, মানে তার শাসনামলে দেয়া হচ্ছে, তখন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, এটা কিন্তু একটা বড় ব্যাপার। শাহদ্বীন মালিক কি বলছেন এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন, যেখানে বলা হচ্ছে সংবিধানের 147 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি সাংবিধানিক পদে থাকাকালীন অবস্থায় কোনো লাভজনক কাজে নিয়োজিত থাকতে পারবেন না। সংসদ ভবনকে বলা হয় পবিত্র স্থান, মানে পবিত্র সংসদ ভবন বলে না, মহান সংসদ ভবন, পবিত্র সংসদ ভবন, কিন্তু ওইটার মধ্যে আবার নিকোটিন খাওয়ার ব্যবস্থা আছে। নিকোটিন বুঝছেন তো, মানে সিগারেট খাওয়ার কথা। ওই নিকোটিন খাইতে খাইতে ওনারা সিদ্ধান্ত নিয়েছিল এই গণভোটের সংস্কারগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় এবং এটা জনগণের অনুমতি আছে কিনা এমন একটা প্রশ্ন ছিল। তখন কেউ সিদ্ধান্ত নিতে পারতেছিল না, কিন্তু কেউ একজন নিকোটিন খাইতে খাইতে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে, আচ্ছা ভাই ব্রাদার, গণভোট দিলে কেমন হয়, ওই নিকোটিন খাইতে খাইতে বলছে। তখন ওইটা আবার আইসা মিটিং এ পাশ করা হইলো, হ্যাঁ গণভোট দিলে সবকিছু ঠিকঠাক থাকে, মানে সংবিধান অনুযায়ী হয় গণভোট দিলে। হ্যাঁ আর না ভোটের কথা বলতেছি। এরপরে প্রশ্ন আসলো এই গণভোটটা কিভাবে হবে, সংসদ নির্বাচনের সঙ্গে না আলাদা আগে হয়ে যাবে। আগে হয়ে যাওয়ার দাবিটা জানাইছিল জামাতে ইসলাম, কিন্তু ওই টাইমে এই যে কিংস পার্টি, নাহিদ ইসলাম, ওনারা কিন্তু বিএনপির সাথে তাল মিলাইয়া বলছিল যে না, ওই জাতীয় নির্বাচনের সময় হ্যাঁ না ভোট হবে। এই যে একসাথে ভোটটা চাইলো, কে চাইছে জানেন? এই বিএনপি চাইছে, অর্থাৎ আমাদের সালাউদ্দিন সাহেব চাইছে। বিএনপি বলতে আমরা গত 17-18 মাস যেটা বুঝছি আর কি, সাধারণ পাবলিক যেটা বুঝছি, সালাউদ্দিন সাহেবই কিন্তু প্রেসের মোকাবেলা করছে এবং প্রেসের সামনে ক্লিয়ারলি বলছে হ্যাঁ না ভোট মানে গণভোট জাতীয় ভোটের সঙ্গে একদিনই হবে, দেশের টাকা অপচয় করার কোনো দরকার নাই। দেখেন এই সিদ্ধান্ত নেওয়ার 3 মাস পরে নির্বাচন হয়েছে। এই সিদ্ধান্ত নিছে নভেম্বরের 13 তারিখের দিকে যতটুকু মনে আছে, আর নির্বাচন হয়েছে ফেব্রুয়ারির 12 তারিখে। 3 মাস, 3 মাসও কিন্তু কেউ কোনো কথা বলে নাই। কেউ কোনো প্রমাণ দিতে পারবে যে ওই 3 মাসের মধ্যে একবারও বলছে এটা সংবিধান অনুযায়ী হচ্ছে না, এটা একটা অবৈধ কাজ হচ্ছে? এটা কিন্তু কেউ বলে নাই। আমরা এই কথাগুলো শুনলাম নির্বাচনের পর, ফেব্রুয়ারির 12 তারিখের পর ধীরে ধীরে শুনতে শুনতে 1.5 মাস পার হয়ে গেছে। হ্যাঁ 2 মাসে পড়ে গেছে। এখন কি দেখতেছি? আন্দোলন। 1.5 মাসও তো গেল না,
আন্দোলনে চলে আসলো বিরোধী দল, কোনো উপায় ছিল না। এই নাটক কতক্ষণ দেখা যায় বলেন? মুখে বলে পবিত্র পবিত্র সংসদ ভবন, কিন্তু কার্যকলাপ দেখেন। প্রমাণ নেবেন, নেন প্রমাণ। এই সংবিধানে কি লেখা আছে? সংবিধানে যেটা লেখা আছে রাষ্ট্রপতি কি সেটা পড়ছে? নিশ্চয়ই সেটা পড়ে নাই, উনি তো উল্টাটা পড়ছে, তাই না? এই দেশের স্বাধীনতার ঘোষককে সংবিধানে যার নাম লেখা আছে সেটা কিন্তু উনি পড়ে নাই, উল্টাটা পড়ছে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাছ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চেপে দেবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।